আজ 7ই এপ্রিল 2025 পূর্ব নির্ধারিত সময় মেনে ডেট মেনে কিন্তু আজকে 26,000 ক্যান্ডিডেট অর্থাৎ 25,752 ক্যান্ডিডেটের যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠক করলেন। সেখান থেকে একাধিক আশ্বাস তিনি দিয়েছেন, একাধিক অভিযোগ এনেছেন, সেটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, পাশাপাশি বিরোধী দলের বিরুদ্ধেও। কি সেই বার্তা দিয়েছেন, কি সেই অভিযোগ এনেছেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সকল অভিযোগগুলো কতটা যুক্তিযুক্ত, সেই সকল অভিযোগগুলো কতটা ভিত্তিহীন, সেই সকল অভিযোগগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে, যে সকল আশ্বাস তিনি দিয়েছেন সেগুলো কতটা জেনুইন, সেগুলো নিয়ে একটু আমরা আলোকপাত করার চেষ্টা করব। আপনারা এ যাবৎ বিভিন্ন চ্যানেলে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আপনারা জেনেছেন, কেউ কেউ হয়তো এখনও জানেননি বা এখনও সময়ের পাননি বলে হয়তো সেটা দেখে ওঠা হয়নি। কিন্তু যেটা মেন কথা, যে তথ্যটা উঠে আসছে আজকের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে, সেটা হলো যোগ্যদের চাকরি তিনি নিশ্চিত করবেনই, সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ইতিমধ্যে 25,752 জনের চাকরি কিন্তু অলরেডি বাতিল করে দিয়ে ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমে সেই শূন্যপদে নিয়োগ করতে বলেছেন আগামী 3 মাসের মধ্যে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত সেটাই কিন্তু এখন সবদিকে প্রশ্নচিহ্ন হয়ে দেখা যাচ্ছে। কি বলেছেন আজকের এই আলোচনায়, কি বার্তা দিয়েছেন সেগুলো একটু একবার এক পলকে দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। প্রথমেই তিনি বলছেন যে জেনে শুনে কারোর চাকরি খায়নি। বিকাশবাবু কেন মামলা করলেন? ওনাকে আইসোলেট করা উচিত। ভুল করাটা একটা অধিকার। দেখুন কি বলছেন, ভুল করাটাও একটা অধিকারের মধ্যে তিনি নিয়ে আসছেন। কিন্তু সেই ভুলটা কি কীরকম ভুল, সেই ভুলটা কি খুব সূক্ষ্ম একটা ভুল, নাকি সেটা কত বড় একটা ভুল, সেটা কিন্তু আপনি সকলেই ভালোভাবে বুঝতে পারছি এবং সেই সঙ্গে টের পাচ্ছি। কিন্তু সংশোধনের সময় দিতে হবে। চাকরি হারাদের পাশে থাকব, যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কিভাবে শীর্ষ আদালতে সবাইকে অযোগ্য বলছে, শীর্ষ আদালত সবাইকে কিভাবে অযোগ্য বলছে সেই প্রশ্ন তিনি তুলছেন। সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। সরকারকে যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি। এসএসসি নথি দিয়ে সাহায্য করেছে, এখনও রাজ্যের লিগ্যাল টিম তৈরি আছে। সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করব, স্কুল কে চালাবে? চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন কারবেন না, যা করার এসএসসি করবে। রায়ের 15 মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তরকে বৈঠক করতে বলি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। স্কুলে যান, কেউ বারণ করছে না। ভলেন্টিয়ারিটির কাজ করুন, ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের কথা উনি কিন্তু একটা আভাস দিচ্ছেন। 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, কারোর সার্ভিস ব্রেক হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে সুপ্রিম কোর্ট থেকে আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে যখন জাজমেন্ট করে দেওয়া হয় তখন কিন্তু তার উপর আর কোনো কথা বলা যায় না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, হয়তো তার কথার মধ্যে যৌক্তিকতা রয়েছে, আইনত ব্যাপার রয়েছে, তাই তিনি বলতে পারছেন। কিন্তু ব্যাপারটা এটাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, সঞ্জীব খান্না মহাশয় বলেছেন, মহামান্য বিচারপতি, তার উপর কি কোনো কথা বলা যায়? এই ব্যাপারটা কিন্তু অনেকটা চিন্তনীয় বিষয়। আমাদের শিক্ষিত সমাজের মাঝে কিন্তু এটা অনেকটা প্রশ্নচিহ্ন হয়ে দেখা দেয়। যেটা বলছেন উনি যে জেনে শুনে কারোর চাকরি খায়নি, ব্যাপারটা কি আমরাও পরিষ্কার বুঝতে পারছি না। বিকাশবাবু কেন মামলা করলেন? ওনাকে আইসোলেট করা উচিত। অর্থাৎ বিকাশবাবুর দিকে কিন্তু উনি কি ব্যাপারটা দিক ইঙ্গিত করছেন সেটাই এখন সবথেকে প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিচ্ছে। ভুল করাটাও একটা অধিকার, অর্থাৎ তিনি এই ভুল করাটাকে অধিকারের মধ্যে নিয়ে আসছেন। কিন্তু সেই ভুলটা কি একদম লঘু একটা কোনো ছোটোখাটো ভুল ছিল? সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে বলা হচ্ছে যে সংশোধনের সময় দিতে হবে। 9 বছর পেরিয়ে গেল, যদিও এটা 2021 থেকে শুরু হয়েছে, 2022 থেকে শুরু হয়েছে, কিন্তু সেই সময়টাও কি কম নয়? এখনও বলছেন সময় লাগবে, সময় দিতে হবে, সময় দেওয়া দরকার ছিল। চাকরিহারাদের পাশে থাকবো, নিশ্চয়ই উনি পাশে থাকবেন, তিনি এখনও সেটা বলছেন, আগামী দিনেও হয়তো বলবেন, বিগত দিনেও বলে এসেছেন। কিন্তু আদৌ কতটা পাশে রয়েছেন বা পাশে তিনি থাকছেন কি না, যেখানে 2016 থেকে 2025 পেরিয়ে 26 আসতে চলো, এখনও পর্যন্ত কোনো রকম রিক্রুটমেন্টের কোনো রকম খবর নেই, নতুন করে রিক্রুটমেন্ট নেই। বরং 2016 সালে যে নিয়োগ করেছিল সেটাও এখন বর্তমানে কী পরিস্থিতি হয়ে রয়েছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। চাকরি সকলে চলে গেল। যোগ্য প্রার্থীদের চাকরি কেড়ে নিতে দেব না, সেটা তো আপনি চান, আমরাও সকলে চাই। কিন্তু শেষ পর্যন্ত চলে তো গেল, চাকরি তো চলে গেল, এটাই তো এখন সবথেকে বড় ব্যাপার হয়েছে, এটাই তো এখন সত্য। মুখের কথায় আর কি এসে যায়?
শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তাহলে এই চক্রান্ত কে অ্যাকচুয়াল করছে? আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, আপনার হাতে সমস্ত কিছু রয়েছে, আপনি রিক্রুটমেন্ট করলে করতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল কারা তাহলে সেই চক্রান্ত করছে? বিরোধী দল, তারা কি পারবে এইগুলো চক্রান্ত করতে? তারাও তো চায় নিয়োগ হোক, সকলেই তো চায় নিয়োগ হোক, এমনকি প্রত্যেক ক্যান্ডিডেট চাইছেন যে নতুন করে নোটিফিকেশান আসুন। কেননা 2016 সালের পর আজ 9 বছর প্রচুর বিএড ক্যান্ডিডেট, কিন্তু লক্ষাধিক বিএড ক্যান্ডিডেট এখানে কিন্তু বসে রয়েছেন, অনেকে বেকার হয়ে যাচ্ছেন, অনেকের বয়স চলে যাচ্ছে। কিভাবে শীর্ষ আদালত সবাইকে অযোগ্য বলছে? এ প্রশ্ন করে দেওয়াটা কিন্তু যতটা সহজ, এটা কিন্তু সেই বিচারপতির সামনে বলাটা কিন্তু মোটেই সহজ নয়। কেননা বিচারপতি কিন্তু বারংবার, সেটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চই বলুন, ডিভিশন বেঞ্চেই বলুন, কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও যে স্পেশাল টিম গঠন করে এখানে যে ডিভিশন বেঞ্চে আবারও রায়দান করা হলো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বারংবার রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে সেগ্রিগেশন সম্ভব কিনা। তারপরে সুপ্রিম কোর্টও কিন্তু সেই ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের কথাও যদি বলি, উনিও কিন্তু বারংবারই জানতে চেয়েছেন যে সেগ্রিগেশন সম্ভব কিনা। সেক্ষেত্রে রাজ্য সরকার কিংবা এখানে এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ সকলে কিন্তু বলেছেন সেগ্রিগেশন সম্ভব, আমাদেরকে সময় দিন। কিন্তু সেই সময় দেওয়া হলেও এখন কিন্তু সেই সেগ্রিগেশন তারা যথাযথভাবে করে দিতে পারেননি, এবং সেই সেগ্রিগেশন যেটা জমা দিয়েছেন সেটাতে বিচারপতিরা কেউই কিন্তু সন্তুষ্ট হননি, না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যে কারণে কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হয়েছেন। কিন্তু তারপরেও এই কথা বলাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারা বলবেন। সরকারকে যোগ্য অযোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি। এবার দেখুন এই প্রশ্নের কি উত্তর হতে পারে। এক্ষেত্রে কিছু বলা যায় না, এটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারা সকলেই। সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। কী করে জানাবে? এখানে তো রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি বোর্ডের কাছে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু সেই সকল তথ্য তো নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে কি করে বলবে? এসএসসি নথি দিয়ে সাহায্য করেছে, হতে পারে নথি দিয়ে সাহায্য করেছে, কিন্তু সেই নথি কতটা দিয়েছে? যেখানে সমস্ত পরীক্ষার খাতাই সেখানে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে নথি কী দেওয়া হয়েছে? এই নথি তো চেয়েছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সকলেই, কিন্তু সেই নথি যে বলছে দিয়ে সাহায্য করেছে, সেই সাহায্য কতটুকু? সেই সাহায্যে প্রধান বিচারপতি কি আদৌ সন্তুষ্ট হতে পেরেছেন? সেই নথিতে কতটা যৌক্তিকতা আছে, জেনুইনত্ব রয়েছে, সত্যতা রয়েছে, সেটাই তো এখন বড় প্রশ্ন। এখনও রাজ্যের লিগ্যাল টিম তৈরি, আগেও ছিল, এখনও রয়েছে, কিন্তু সে তৈরি থাকলে তো হবে না। কে গোল দিল সেটাই বড় কথা। সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করব, স্কুল কে চালাবে? এই প্রশ্ন অবশ্যই করতে পারেন, স্কুল কে চালাবে? কেননা স্কুল চালানোর মতো এখন কিন্তু পর্যাপ্ত শিক্ষক তো নেই, বরং একেবারে শেষ শূন্য হতে চলেছে। তাহলে সেক্ষেত্রে স্কুল কে চালাবে? সেই জন্যেই তো 3 মাসের মধ্যে রিক্রুটমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তাহলে স্কুল কে চালাবে? এই প্রশ্ন করলে কি উত্তর দেন সেটাই কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সেই দিকে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন কারবেন না, যা করার এসএসসি করবে। নিশ্চয়ই এসএসসি করবে, তারা একটা স্বশাসিত সংস্থা, তারা একটা যেহেতু নিজেদের ক্ষমতা মতো কাজ করতে পারে এবং সেই সঙ্গে যেহেতু অটোনমাস বডি। কিন্তু এটা একটা বড় কথা যে চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন কারবেন না, এটা তিনি কাকে বলছেন? বিরোধী দলকে বলছেন? যদিও বিরোধী দলের ব্যাপারটা এখানে মোটেই নেই, এখানে সুপ্রিম কোর্ট এখানে চাকরি বাতিল করেছেন। তাহলে কি সুপ্রিম কোর্টকে উনি টার্গেট করে এই কথাটা বলছেন? জানি না, হতেও পারে। কি বলতে চাইছেন উনি মুখ্যমন্ত্রী বলা যাবে না। রায়ের 15 মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তরকে বৈঠক করতে বলি, করেছেন, সেটা আমরা দেখেওছি টিভিতে। কিন্তু সেই বৈঠক তো একাধিকবার এর আগেও হয়েছে, কিন্তু ফলাফল তো কিছু আসেনি, সেরকম সুরাহা তো কিছু হয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন নিয়ে যাবেন বা যে ক্লিয়ারেন্স তিনি নিয়ে যাবেন বলছেন, সেখানে যদি কোনো রকম কাজ না হয় তাহলে তিনি নাকি এখানে যোগ্যদের চাকরি নিশ্চিত করবেন। সেটা কোন এভিডেন্সের ভিত্তিতে বা কোন আইনি পদক্ষেপের ভিত্তিতে বা কোন আইনি বলে বা নিয়মের দ্বারা, সেটাই এখন দেখার বিষয়। কেননা যেখানে সুপ্রিম কোর্টকে আমরা জানি সর্বোচ্চ ন্যায়ালয়, তার উপরে গিয়ে কী করে তিনি কিছু করতে পারেন? যদি করতে পারেন সেটা নিশ্চয়ই ভালো হবে, যোগ্যদের যদি হয় সেটা আরও ভালো, এবং সেই সঙ্গে নতুনদেরও যদি চাকরির ব্যবস্থা উনি করে দিতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। এবং একজন মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ নাগরিক হিসেবে, রাজ্যবাসী হিসেবে আমরা তো এটাই চাইবো, সেই জন্যই তো ওনার কাছে আমাদের আবেদন। স্কুলে যান, কেউ বারণ করছে না, ভলেন্টিয়ারলিটি কাজ করুন, মানে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের কথা তিনি বলছেন নাকি ভলেন্টিয়ারভাবে কাজ করতে বলছেন? যদিও এই শিক্ষক মহাশয়দের আবার স্কুলে যাওয়া কতটা নিরাপদ এবং তাদের সম্মানের দিকটা, সে সঙ্গে মানুষজন তাদেরকে কিভাবে নেবেন, এমনকি ছাত্রছাত্রীরা তাদেরকে কোন চোখে দেখবেন, সে সকল সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এক কথায় স্কুলে যান বলে দিলে তারা স্কুলে চলে গেলেন, কিন্তু সেই সকল বিষয়গুলো ফেস করতে হবে। 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, কারোর সার্ভিস ব্রেক হবে না। 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব, এটা খুব ভালো একটা বার্তা। এর জন্য ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং সেটা যদি তিনি বাস্তবায়িত করতে পারেন খুব ভালো হয়। এবং সেই সঙ্গে নতুন ক্যান্ডিডেটদেরকেও যদি এই ফ্রেশ রিক্রুটমেন্টে নিয়োগ করতে পারেন, যদি এটা এখনও পরিষ্কার নয়, কেননা কেউই
সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি তার যথাযথ ব্যাখ্যা কেউ দিতে পারছেন না। তো সেখানে যদি নতুন করে নিয়োগ করা অর্থাৎ নতুন করে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে এই চাকরিতে সুযোগ দেওয়ার যদি ব্যবস্থা থাকে এবং সেক্ষেত্রে যদি তিনি 2 মাসের মধ্যে কমপ্লিট করেন, সেটা কিন্তু সকলের পক্ষেই ভালো। সেটা বিদ্যালয়ের পরিকাঠামোর ক্ষেত্রেও ভালো, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও ভালো, যারা চাকরি হারালেন তাদের পক্ষেও ভালো, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ক্ষেত্রেও ভালো। সমস্ত দিক দেখতে গেলে কিন্তু আগামী 2 মাসের মধ্যে নিয়োগ তিনি আদৌ করতে পারবেন কি না, যেহেতু কেননা ইতিমধ্যে তো মানে চেয়ারম্যান অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার মহাশয় তো বলেই দিয়েছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করা সম্ভব নয়। সেক্ষেত্রে উনি বলছেন 2 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করে দেবো। এখন এটা কি দাঁড়াচ্ছে, কেননা যেহেতু 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলিয়ে মোট 22 লক্ষ ক্যান্ডিডেট, এবারে কিন্তু সেই 22 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে হয়তো 20 লক্ষ ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে যদি সেই সকল ক্যান্ডিডেটদেরকে নিয়ে পরীক্ষা করা হয়। আর যদি এবারে নতুন ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু সেই সংখ্যা আরও বাড়বে, বই কমবে না। তাহলে সেই দিক বিচার করেই হয়তো সিদ্ধার্থ মজুমদার মহাশয় অর্থাৎ এসএসসি চেয়ারম্যান কিন্তু বলেছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করা মোটেই সম্ভব নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, সম্ভব। তাহলে সেটা ওনারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কীভাবে কোন প্রসেসে করবেন, কতটা দ্রুততার সঙ্গে করবেন, কী পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তারা করবেন, সেটা ওনারাই ভালো জানেন। আমাদের কাছে একটাই বিষয় যে 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যেটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সেই অর্ডার কতটা মানা হচ্ছে এবং সেই সকল মানার মাধ্যমে মানুষ বা সাধারণ ক্যান্ডিডেটরা কতটা উপকৃত হচ্ছেন, যাদের চাকরি গেছেন তারা কতটা উপকৃত হচ্ছেন, আর যারা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকে 2016 থেকে 2025 পর্যন্ত তারাই বা কতটা উপকৃত হচ্ছেন। সমস্ত বিষয়টা কিন্তু আজকে যদিও নোটিফিকেশান পাবলিশের একটা প্রবল সম্ভাবনা ছিল, আমরা সকলেই আশা করেছিলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেরকমই তিনি কিন্তু বার্তা দেবেন, সেরকম বিভিন্ন পেপার কাটিং, বিভিন্ন আপডেট কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু যা পরিস্থিতি দেখা গেল যে ওনারা রিভিউ পিটিশন করবেন, আবারও ক্লিয়ারেন্স নিয়ে যাবেন, অর্থাৎ এটা আরও 1 সপ্তাহের মতো বিষয়টা পিছিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, অর্থাৎ ওই সকল সময়টা পিছোতে গিয়ে টাইমটা থাকবে 3 মাসের মধ্যে 2 মাস থাকছে। সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিচক্ষণ ব্যক্তি, তিনি কিন্তু সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই হয়তো বললেন যে 2 মাসের মধ্যে আমরা নিয়োগ করব। আমরা 3 মাস করছি ঠিকই, কিন্তু এখানে বিচারপতি যখনই নির্দেশ দিয়ে দিয়েছেন তাহলে 3 মাসের সময়সীমা তো কমতে শুরু করেছে। সেদিক থেকে দেখতে গেলে ইতিমধ্যে আজকে কালকের মধ্যে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু যেখানে তিনি বলছেন যে ক্লিয়ারেন্স করবেন বা আবারও এখানে রিভিউ পিটিশন করবেন তাহলে সময় যাবে। সেক্ষেত্রে সময় গেলে কিন্তু কি হবে, 2 মাস মাত্র হাতে সময় থাকছে। আবার এটাও একটা দিক পেলাম যেটা যে বলছেন যে কারো চাকরি যাবে না, সকলে চাকরির গ্যারেন্টি আমি দিচ্ছি। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু অনেক ক্যান্ডিডেট চাকরি করতেন, মানে সেখানে চাকরি ছেড়ে তারপরে এই চাকরিতে এসেছেন। তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে যারা যে চাকরি এর আগে করছেন তাদেরকে সেই চাকরি ফিরে পাবেন। তাহলে কেউ যদি সিভিক ভলেন্টিয়ারে থাকেন তাহলে তাকে সিভিক ভলেন্টিয়ারে পাঠাবে, কেউ যদি প্রাইমারিতে থেকে আসে তাহলে তাকে প্রাইমারিতে পাঠানো হবে, কেউ যদি মাদ্রাসা থেকে আসে তাহলে মাদ্রাসা থেকে, কিংবা অন্য কোনো চাকরির লাইন থেকে যদি আসে তাহলে তাকে পাঠানো হবে। কিন্তু এই যে একটা বার্তা আমরা পেলাম, এ থেকে পরিষ্কার বুঝতে পারছি তাদেরকে কিন্তু পাঠানোর কোনো রকম ব্যবস্থা থাকছে না, তাদেরকে কিন্তু ঝুলিয়ে রাখা হচ্ছে। এর মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু সঠিক তথ্য পেতে অনেকটা উপকৃত হবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো? এখন পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি যে আমাদেরকে কিন্তু বিগত বিষয়টা আমরা বলছিলাম কি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটার উপর ডিপেন্ড করছে, এবং সেই সঙ্গে আজকে কিন্তু নতুন নোটিফিকেশান পাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা ছিল। কিন্তু সেই জায়গা থেকে যা দেখলাম যে আজকেও কিন্তু আমরা অনেকটা হতাশই হলাম, যদিও কিছুটা আশ্বাস তিনি দিয়েছেন যে 2 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করবেন। আবার যাদের চাকরি চলে গেছে তাদেরকে বলছেন যে কারোর চাকরি যাবে না, এমনকি যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, যাদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকেও তিনি আশ্বস্ত করছেন যে তাদের দিকটাও তিনি দেখবেন। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা হতাশাও রয়েছে। আবার ওদিকে 2 মাসের মধ্যে কমপ্লিট করবো বলছে, সেটা একটা আশার আলো দেখা যাচ্ছে। তাও আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আরও 1 সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হবে ওই সুপ্রিম কোর্টে ক্লিয়ারেন্সের ব্যাপারটা এবং সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার থেকে সেটার দিকটা, সেখানেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। কেননা ক্লিয়ারেন্স থেকে যদি ফেরত আসতে হয় তাহলে রাজ্য সরকার কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান দেবে, তারপর আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এক্ষেত্রে রাজ্য সরকার বলছেন আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই আমাদের সব রেডি আছে। তাহলে সেক্ষেত্রে ওনারা একটা আভাস দিয়েছেন যে আপনাদের যে এক্সপিরিয়েন্স কাজ করছে, আপনাদের যে 10 বছরের চাকরির এক্সপিরিয়েন্স বা 9 বছরের চাকরির এক্সপিরিয়েন্স, সেইটাকে হয়তো একাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে যোগ দেবেন। তিনি একাডেমিক কথাটাও উল্লেখ করেছেন। তো সমস্ত দিক দিয়ে দেখতে গেলে তিনি কিন্তু যারা চাকরি হারালেন তাদের উপরে বেশি প্রেফারেন্স দিচ্ছেন, এবং নতুন করে নিয়োগ করা হবে কিনা বা নতুন ক্যান্ডিডেটরা, ফ্রেশ ক্যান্ডিডেটরা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কি না সেসব নিয়ে কোনো কথা বললেন না। শুধু যারা
চাকরি হারিয়েছেন তাদেরকে কিভাবে তিনি গার্ড করবেন, তাদেরকে কিভাবে চাকরি ফিরিয়ে দেবেন তার গ্যারেন্টি দিলেন। এবং শেষের দিকে তিনি কিন্তু বললেন যে যারা অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন তাদের দিকটাও তিনি কিন্তু দেখবেন। সমস্ত দিক থেকে দেখতে গেলে তিনি কিছুটা আশার আলো দেখিয়েছেন, 2 মাসের মধ্যে নিয়োগ করার কথা বলেছেন, চাকরির গ্যারেন্টি দিচ্ছেন, আর কিছুটা নিরাশাও করেছেন। দেখা যাক, আমরা সময়ের জন্য অপেক্ষা করব। মাত্র একটা সপ্তাহের মধ্যে, অর্থাৎ ওই ক্লিয়ারেন্স বা রিভিউ পিটিশনের যে ব্যাপারটা, খুব শীঘ্রই সে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকে, বিভিন্ন বিশেষজ্ঞ বা বিভিন্ন সাংবাদিক মহল যেটা বলছেন যে এই সঞ্জীব খান্না মহাশয় রিটায়ারমেন্ট করলেই তারপরেই নাকি পরবর্তী যে প্রধান বিচারপতি মহাশয় আসবেন তার কাছে এই রিভিউ পিটিশনটা ওনারা দাখিল করতে চাইছেন। তাহলে সেক্ষেত্রে হয়তো স্টে অর্ডার নিয়ে আসলেও আসতে পারে। এই সকল বিভিন্ন ব্যাপার কানাফুসি আসছে, এখন দেখা যাক কী হয়। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করুন এবং ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করে দিন, তারাও এই ব্যাপারগুলো পরিষ্কার বা ক্লিয়ারলিভাবে তাহলে জানতে পারবে। এবং সেই সঙ্গে এই সকল তথ্য খুঁটিনাটিভাবে সমস্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন, কেননা এই সকল তথ্য সমস্ত কিছু আপনারা এখানে নিয়মিত পাবেন। এবং সেই সঙ্গে আপনাদের কিছু বলার থাকলে তাহলেও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করবেন।